ডাক্তার আরজুর মুখোমুখি বসে আছে কাইফ আর নুরা। নুরার মলিন মুখ দেখে মায়া হল ডাক্তার আরজুর। তিনি নুরার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করে নাহ মা। নুরা ঠোঁটে ঠোঁট চেপে কান্না গিলে ফেলার চেষ্টা করল। তার এক হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে রেখেছে কাইফ। ডাক্তার কাইফের উদ্দেশ্যে বললেন, রিপোর্টগুলো কোথায়? আজকে টেস্ট করিয়েছিলে? কাইফ নুরার হাত ছেড়ে রিপোর্টগুলো ডাক্তারের দিকে বাড়িয়ে দিল। জি ম্যাম, আজকে পয়েন্ট কিছুটা কমেছে। ডাক্তার আরজু সবগুলো রিপোর্ট ভালোমতো দেখে বললেন, আলহামদুলিল্লাহ, ওর ন্যাচারালি মিসক্যারেজ হচ্ছে। যদি এমনটা হয় তাহলে হয়তো আর অপারেশন করা লাগবে না। কাইফ মনে মনে আলহামদুলিল্লাহ বলে উঠে। কিন্তু নুরা নিরুত্তর বসে আছে। ডাক্তার নুরার মনোভাব বুঝতে পেরে একটা পৃষ্ঠায় কিছু আঁকাআঁকি করে দুজনের উদ্দেশ্যে বললেন, দেখো, এটা হচ্ছে জরায়ু আর এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। বাচ্চা প্রথমে টিউবে এসে তারপর জরায়ুতে যায়। কিন্তু তোমার বাচ্চাটা টিউবে আটকে আছে এবং সেখানেই বেড়ে উঠছে। এখন টিউব হচ্ছে খুবই ছোট, একটা ভ্রূণ বেড়ে ওঠার মতো জায়গা সেখানে থাকে না। যেহেতু ভ্রূণটা ধীরে ধীরে বড় হবে আর টিউবটাও ছোট, তাহলে ভ্রূণটা বেড়ে ওঠার পর্যাপ্ত জায়গা না পেলে কি হবে? টিউবটা ফেটে যাবে। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে বাচ্চা তো বাঁচানো ইম্পসিবলি, সাথে মার জীবন নিয়েও টানাটানি। তাই কোনো মতেই টিউবের বাচ্চা বাঁচানো সম্ভব না, আর এই বাচ্চা টিউব থেকে জরায়ুতে আসার ও কোনো চান্স নেই। অপেক্ষা করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। কাইফ নুরা দুজনই তাকিয়ে আছে কাগজটার দিকে। কাইফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ম্যাম, তাহলে আপনি অপারেশনটা করে ফেলুন। আমি কোনো রিস্ক নিতে চাই না ওকে নিয়ে। ডাক্তার আরজু কাইফের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বললেন, ভেবে বলছ? অপারেশন করালে তোমার স্ত্রীর একটা টিউব কেটে ফেলতে হবে, যার অর্থ পরবর্তীতে তোমার স্ত্রীকে একটা টিউব দিয়েই কনসিভের চেষ্টা করতে হবে। যদি আল্লাহ সহায় হয় তাহলে তো কথাই নেই। কিন্তু পরিস্থিতি যদি তখন তোমার বিপরীতে থাকে তাহলে আবার মুখ ফিরিয়ে নেবে না তো? তোমার স্ত্রীর কিন্তু এখানে কোনো দোষ নেই। আমার স্ত্রীর জীবন ঝুঁকিতে আছে শুধুমাত্র আমার সন্তান নিজের গর্ভে রাখতে গিয়ে। আজ যদি তার শরীরের কোনো অংশ কেটে ফেলা হয় সেটার ও সম্পূর্ণ ভার আমি নিজের উপরই নেব। কেননা সন্তানটা তো আমারই ছিল। তাই মুখ ফিরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। যদি সে আর কখনো মা নাও হতে পারে আমার কোনো সমস্যা নেই ম্যাম। আমার শুধু সে সুস্থ থাকলেই চলবে। নুরা মাথা নিচু করে নীরবে কাঁদছে। ডাক্তার আরজু মৃদু হাসলেন। তিনি নুরার দিকে তাকিয়ে বললেন, ইনশাআল্লাহ এমন কিছুই হবে না। ওর এখন অপারেশন করা লাগবে না। যতটুকু মনে হচ্ছে ন্যাচারালি মিসক্যারেজ হচ্ছে। তবুও আমি কয়েকটা দিন নুরাকে অবজারভেশনে রাখব। কালকে আরও একটা ব্রেকি টেস্ট করাবা। এভাবে 4-5 দিন কন্টিনিউ টেস্ট করতে হবে। রিপোর্ট তুমি এসে দেখিয়ে যাবা, ওকে আনতে হবে না। ওকে এখন পুরোপুরি বেড রেস্টে রাখতে হবে। রিস্ক কিন্তু এখনও কাটেনি। তাই তুমি আমাকে এসে রিপোর্ট দেখিয়ে যাবা, আর এখন ব্লিডিং হবে, সাথে ব্যথাও হবে। যেহেতু বাচ্চাটা নষ্ট হচ্ছে একটু একটু করে, তোমার সহ্য করতে হবে মা। আমি তবুও ওষুধ লিখে দিচ্ছি। আর টয়লেট একদম কষা করবা না। প্রেশার দিবা না। যখন প্রসাবের চাপ আসবে সাথে সাথে ওয়াশরুমে চলো যাবে। কোনো মতোই নিচে প্রেশার দিবে না। নুরা মাথা নাড়াল। কাইফ জিজ্ঞেস করল, ম্যাম, কোনো ঔষধ খাওয়া যাবে না বাচ্চাটা নষ্ট করার জন্য? নুরা অবাক চোখে তাকালো কাইফের দিকে। কি সহজভাবে বাচ্চা নষ্ট করার কথাটা বলছে কাইফ। তার কি বাচ্চার জন্য একটুও কষ্ট হচ্ছে না? মনে মনে কথাটা ভেবে মাথা নিচু করে ফেলল নুরা। ঔষধ একটা দেওয়া যায়, কিন্তু সেটা অনেক পাওয়ারের, ক্যান্সারের রোগীদের জন্য বানানো হয়েছে। নুরার তো বয়স কম, তাই ঔষধের এফেক্টটা তার শরীরে নিতে পারবে না। এটা না খাওয়াই ভালো। আশা করি কিছুই করা লাগবে না। তার এমনিই সলভ হয়ে যাবে প্রবলেমটা। খুব কম পেশেন্টের একটোপিকে এমন ন্যাচারালি মিসক্যারেজ হয়। কাইফ নুরা গুরুত্বপূর্ণ কথা শেষ করে চলে যেতে নিলে ডাক্তার আরজু নুরার উদ্দেশ্যে বলে, মা, তুমি বাহিরে গিয়ে একটু বসো। তোমার হাজবেন্ডের সাথে আমার কিছু কথা আছে। কাইফ নুরাকে বলে, চলো আমি তোমাকে বসিয়ে দিয়ে আসি। না, আপনি কথা বলে আসুন। আমি পারব।
নূরা আস্তে করে কেবিন থেকে বেরিয়ে গেল। কাইফ সোজা হয়ে বসলে ডাক্তার আরজু কাইফকে কিছু কথা বলে। এহসান তোমার স্ত্রী কিন্তু এখনও রিস্কে আছে। তার সামনে কথাটা বলিনি কারণ সে অতিরিক্ত টেনশন করে প্যানিক হয়ে যেতে পারে। তাকে এখন কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না। প্লাস শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে তার। ম্যাম আপনি না বললেন এখন ন্যাচারালি মিসক্যারেজ হচ্ছে। হ্যাঁ, তার ন্যাচারালি মিসক্যারেজ হচ্ছে কিন্তু বাচ্চাটা একটু একটু করে নষ্ট হচ্ছে তাই সময় দিতে হবে। পয়েন্ট এখন 2000-এর ঘরে যখন সেটা 300-400-তে নেমে আসবে তখন আমরা নিশ্চিত হতে পারব। এর আগে যে কোনো সময় টিউব ফেটে যেতে পারে তাই সাবধানে থাকতে হবে যেন তার উপর কোনো বাড়তি প্রেশার না পড়ে। ম্যাম তার তো ব্লিডিংও হচ্ছে আর ব্যথাও হচ্ছে। আমি বুঝব কি করে টিউব ঠিক আছে কিনা? তুমি খেয়াল রাখবে সে যেন একা না থাকে। কারণ টিউব ব্লাস্ট হলে নূরা যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তার অতিরিক্ত রক্তক্ষরণ বা অতিরিক্ত ব্যথা হতে পারে যা একদম অসহনীয়। সেই ব্যথা নূরা কিছুতেই সহ্য করতে পারবে না আর রক্তক্ষরণ ও থামানো যাবে না। যখন এমনটা হবে তখন সাথে সাথে হসপিটালে নিয়ে আসবে তাকে। আর তার ব্লাড গ্রুপের 2-3 জন ডোনার প্রস্তুত রাখবে সবসময়। যে কোনো সময় রক্ত লাগতে পারে। কাইফ স্তব্ধ হয়ে গেল। সে শুকনো ঢোক গিলে বলল, ম্যাম তাহলে অপারেশন করিয়ে টিউবটা ফেলে দিলে ভালো হয় না? ডাক্তার আরজু দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো এহসান আমি একজন ডাক্তার, আমার ধর্মেই রুগীকে সুস্থ করে তোলা। এখন যদি আমি অপারেশন করি 60-70 হাজার টাকার সিজার অপারেশন হবে এটা। এতে আমারই লাভ হবে কিন্তু কয়টা টাকার লোভে আমি একটা মেয়েকে সারা জীবনের জন্য পঙ্গু করতে পারি? আমারও তো মেয়ে আছে। আমি জেনে শুনে কেন অন্য একটা মেয়ের ক্ষতি করব? যেখানে নূরার ন্যাচারালি মিসক্যারেজ হচ্ছে সেখানে অপারেশন করে তার একটা টিউব ফেলে দেওয়ার প্রশ্নই উঠে না। তাই আমি ওকে অবজারভেশনে রেখেছি কিন্তু কখন যে কি হয়ে যায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা আমরা কেউ অনুমানও করতে পারি না। তবে যদি সব ঠিক থাকে তাহলে নূরা এমনিতেই সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি সিওরিটি দিয়ে তোমাকে সেটা বলতে পারব না। তাই আমি সতর্ক করে দিলাম। এখন তুমি চাইলে অন্য কোনো ডাক্তারের পরামর্শও নিতে পারো। কাইফ স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। চিন্তায় তার দম বন্ধ হয়ে আসছে। নূরাকে নিয়ে হসপিটালের রাস্তা ধরে হাঁটছে কাইফ। নূরা হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, ডাক্তার আমাকে বের করে দিয়ে কি বলল আপনাকে? তেমন কিছু না। টাকা পয়সার ব্যাপার। সত্যি নাকি লুকাচ্ছেন কিছু? কাইফ নূরার দিকে তাকিয়ে বলল, কি লুকাবো? মরে টরে যাব না তো আমি? নূরর হাঁটা থামিয়ে চিৎকার করে উঠল কাইফ। নূরা ভরকে গিয়ে আশেপাশে তাকাল। অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। নূরা কাইফের হাতের ভাঁজে হাত রেখে নিচু স্বরে বলে, চিৎকার করছেন কেন মিস্টার এহসান? আমরা রাস্তায় তো। নূরা টানছে কিন্তু কাইফ হাঁটছে না। শক্ত চোখে মুখে তাকিয়ে আছে নূরার দিকে। নূরা ঢোক গিলে বলে, আচ্ছা সরি, ভুল করে বলে ফেলেছি। কাইফ নূরার দিকে তাকিয়ে থেকে হিসহিসিয়ে বলল, আর কখনো এই ধরনের ফাউল কথা বলবি না খবরদার। নূরা অপলক কাইফের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। সুখের সময় দ্রুত চলে যায় আর কষ্টের সময় দীর্ঘ এবং ধীর গতির মনে হয়। কাইফ নূরার কাছেও এক একটা দিন বছরের সমান মনে হতে লাগল কারণ তাদের জন্য পরবর্তী সময়টা ছিল আরও কঠিন। ডাক্তারের কথামতো অবজারভেশনে আছে নূরা। 2 দিন পর পর তার ব্রেকি টেস্ট করে সেই রিপোর্ট ডাক্তারকে দেখানো হয়। আজ সকালেও টেস্ট করেছিল নূরা। সেই রিপোর্ট নিয়েই কাইফ মাত্র বাসায় ফিরেছে। অসুস্থ রুগী হয়ে খাটের সাথে বন্ধুত্ব করেছে নূরা। আসলে সে করেনি, তাকে জোর করে করিয়েছে কাইফ। খাট থেকে বেচারিকে নামতেই দেয় না সে। মাঝে মাঝে ওয়াশরুমে যাওয়ার চাপ পড়লে নূরা একটু খুশি হয়। যাক, এই সুযোগে খাট থেকে একটু রেহাই তো পাবে। কাইফকে দেখে আস্তে করে উঠে বসল নূরা। কাইফ সাথে সাথে ধমকে উঠল, আহ উঠছ কেন? চুপচাপ শুয়ে থাকো। নূরা মিনমিনিয়ে বলল, শুয়েই তো ছিলাম সারাদিন। কোমর ব্যথা হয়ে গেছে, একটু বসে থাকি। কাইফ কিছু বলল না। গায়ের থেকে শার্ট খুলে ফেলল। নূরা আবারও বলল, রিপোর্ট এনেছেন? হুম। কাইফ রিপোর্টটা নূরাকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল।
নুরা রিপোর্টটা খুলে দেখল পয়েন্ট 1200-তে চলে আসছে। খুশি হওয়ার কথা থাকলেও নুরা খুশি হতে পারল না। সে তলপেটে হাত রেখে মনে মনে ভাবছে, কি হতভাগী মা আমি। আমার সন্তানটা একটু একটু করে শেষ হচ্ছে অথচ আমি কিছুই করতে পারছি না, উল্টো অপেক্ষা করছি সে পুরোপুরি শেষ হওয়ার। আমাকে ক্ষমা করে দিস বাবা। নুরার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু সে কাঁদতে পারবে না। কাইফ আবারও রুমে প্রবেশ করতেই রিপোর্টটা পাশে রেখে স্বাভাবিক হয়ে বসল নুরা। কাইফ একটা প্লেট নিয়ে নুরার সামনে বসল। নুরা প্লেটের দিকে তাকিয়ে চোখমুখ কুঁচকে ফেলল। আমার এখন একদম ভালো লাগছে না মিস্টার এহসান। প্লিজ প্লেটটা সরান। আমি এগুলা খেতে পারব না। অল্প একটু খাও আমার জান বাচ্চা। শরীরে একদম রক্ত নেই তোমার। এই ফলগুলাতে প্রচুর রক্ত। প্লিজ মানা করে না বাচ্চা। তাহলে আমি শুধু ড্রাগন খাবো, ওটা খাবো না। আচ্ছা ড্রাগনই খাও। আমি বিটের জুস করে এনে দেই, ঘটাক করে এক চুমুকে খেয়ে ফেলবে। নুরা অসহায়দের মতো বলে। খেতেই হবে। কাইফ ছোট্ট একটা শ্বাস নিয়ে নুরার মাথায় হাত বুলিয়ে বলে, ডাক্তার কি বলেছে ভুলে গেছ? রক্তশূন্যতা দেখা দিলে শরীরে রক্ত ভরতে হবে। তাই আমাদের উচিত রক্তশূন্যতা যেন না হয়, তাই রক্ত উৎপাদন হবে এমন খাবার বেশি বেশি খাওয়া, আর এসব লাল ফলগুলাতে প্রচুর রক্ত হয়। যেখানে আমরা নিজেরাই সমস্যা সমাধান করতে পারব সেখানে শুধু শুধু অন্য একজনের রক্ত নিয়ে তার কাছে আজীবনের জন্য ঋণী হব কেন? কাইফের যুক্তির কাছে নুরা আর কিছু বলতে পারল না, মাথা নেড়ে চুপচাপ কাইফের হাতে খেতে লাগল। একদিন সন্ধ্যাবেলা নুরা খাটে বসে জানালার দ্বারে তাকিয়েছিল, হুট করে নাস্তাপানি নিয়ে ফারহান আর রিয়া হাজির হল রুমে। নুরা মুচকি হেসে পা গুটিয়ে তাদের বসার জায়গা দিল। কথায় আছে বিপদে পড়লেই বন্ধু চেনা যায়। কাইফ আর নুরা ও চিনেছে রিয়া আর ফারহান নামক বন্ধুকে। নুরার একটপিক ধরা পড়ার পর প্রতিদিন বিকেল বেলা রিয়া আর ফারহান চলে আসে তাদের সাথে গল্প করতে। এতে কাইফ আর নুরার মন কিছুটা হলেও হালকা হয়। তারা চারজন মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়। আজকেও পুরো ব্যবস্থা নিয়ে এসেছে ফারহান, পিৎজা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে এসেছে। কাইফ চারজনের জন্য কফি নিয়ে এসে বসে নুরার পাশে। সবাই আড্ডায় মশগুল হলে নুরা তার মাথা এলিয়ে দেয় কাইফের বুকে। হাজারো কষ্টের মাঝে তার এক টুকরো সুখ তার মিস্টার এহসান। কাইফ কথার তালে তালেই নুরাকে নিবিড়ভাবে জড়িয়ে নেয় নিজের সাথে।